নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ সাইন গেস্ট অনুষ্ঠানে আমরা পেয়েছি এমন একটি সংস্থাকে, যে সংস্থাটি বিগত বেশ কয়েক বছর ধরে যারা আমাদের বরিষ্ঠ নাগরিক আছেন, সম্মানীয় প্রবীণ নাগরিকবৃন্দ, তাদেরকে নিয়ে কাজ করে চলেছেন। এটি শুধু একটি সংস্থা বললে ভুল হবে, এটি একটি বৃহৎ পরিবারের আকার ধারণ করেছে। সেজন্যই এই সংস্থাটির নাম হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনারা অনেকেই এই সংস্থার নাম শুনেছেন। এটি এমন এক ধরনের সংগঠন যেখানে আমাদের যারা সম্মানীয় সিনিয়র সিটিজেন আছেন তারা এখানে সদস্য হতে পারেন এবং তাদের অবসর জীবনটাকে তারা বিভিন্ন তাদের অনুষ্ঠান, আধ্যাত্মিকতা, তাদের শরীরচর্চা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা পরিপূর্ণ আনন্দ লাভ পেতে পারেন। তো আজকে আমাদের স্টুডিওতে আমরা হসলা সংস্থার পক্ষ থেকে আমরা পেয়ে গেছি এই সংস্থার যিনি প্রতিষ্ঠাতা মাননীয় শান্তনু মুখোপাধ্যায়কে। ওনাকে আমরা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তার সাথে আমরা পেয়েছি শ্রদ্ধা মাননীয় দীপান্বিতা দা মহাশয়াকে। উনি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং খুব শ্রদ্ধাভাজন মানুষ। তাকেও আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আর রয়েছেন আমাদের সাথে আমাদের খুব কাছের প্রিয় মানুষ, বরিষ্ঠ নাগরিক, হসলার অন্যতম একজন সদস্য এবং উপদেষ্টা মাননীয় সুনীত মাজা মহাশয়। উনি একজন প্রাক্তন গ্রন্থাগারিক। নমস্কার। তো আজকে আমরা ওনাদের কাছ থেকেই হসলা সম্পর্কে কিছু তথ্য, ওনারা কিভাবে কাজ করেন সে সম্পর্কে আমরা জানবো। তো আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটা দেখতে থাকুন। বিশেষ করে যারা প্রবীণ নাগরিক আছেন অবশ্যই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন। তো অনুষ্ঠানের শুরুতে আমি আমার সামনেই আছে প্রথমে প্রবীণ বয়স্ক আমাদের সম্মানীয় সুনীল বাবু। ওনার কাছে জানতে চাই যে আপনি এই হসলা সংস্থাটিকে আপনি কখন থেকে আপনি জানতে পারলেন বা কিভাবে এখানে যোগদান করলেন, কখন থেকে? দেখুন, আমি আগেই বলেছেন যে আমি একজন প্রাক্তন গ্রন্থাগারিক ছিলাম। তো আমাদের একটা ছোট্ট গ্রুপ ছিল, আমরা পোড়ামাটির হাটে যেতাম। তখন দেখতাম যে এই হসলা নামক একটি প্রতিষ্ঠান, তারা এই বয়স্ক যারা নাগরিক প্রবীণ আছেন তাদের নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান করছে। আমাকে খুব আকৃষ্ট করত। আমি প্রথম সংকোচ লাগতো যে কি করব। তারপর একদিন 15ই আগস্টের অনুষ্ঠানে, সেটা ছিল মানে 20 সালের মাঝামাঝি, আমি ওনাদের সাথে যোগাযোগ করি। প্রথমে আমি এমনি যাই সদস্য, ওনারা বললেন ঠিক আছে, আপনারা দেখুন, বুঝুন, ভালো লাগলে আপনারা সদস্য হবেন, আমাদের কাছে কীভাবে আপনি পরিষেবা পাচ্ছেন সেটা ভালো করে দেখুন। তো আমি 2-1 দিন যখন গেলাম, অনুষ্ঠানে গেলাম, আমি ভীষণভাবে আকৃষ্ট হলাম। এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের তাদের মনের যে সুপ্ত বাসনা, তাদের যে স্বপ্ন, যেগুলো তারা প্রকাশ করতে পারেননি, এই হসলা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাদেরকে মিলে ধরছেন। আমি 11/1/2024 সালে ওনাদের পুরোপুরি রেজিস্টার সদস্য হলাম। তখন থেকেই আমি প্রতিনিয়ত ওনাদের প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং আমি ভীষণ খুশি। এবং আমার কি বলবো, যে অবসর জীবনের পর যে একটা একাকিত্ব যে ভাব ছিল, সেই একাকিত্ব ভাবটা আমার পুরোপুরি কেটে গেছে এবং আমি খুব খুশি এই হসলা এবং শ্রদ্ধার একজন সদস্য হই। আমরা সুনীতবাবুর কাছে বুঝতে পারলাম যে হসলা কি ধরনের কাজ করে। অর্থাৎ অবসর নেওয়ার পর কর্মজীবনে সমাজকে, সংসারকে আমরা অনেক কিছু দিই, তারপর অবসর জীবনে আমাদের অনেক কিছু, বেশি কিছু অর্থ চাহিদা না থাকলেও আমাদের কিছু শান্তি, কিছু আনন্দের যে চাহিদা থাকে সেটুকু কিন্তু হসলা পূরণ করতে পারছে। এবার আমি পরবর্তী ক্ষেত্রে আমি ম্যাডামের কাছে আমি জানতে চাইছি যে আপনি এখানে কিভাবে এলেন বা আপনার কেমন লাগছে এই হসলা? এখানে এসেছি খুব হঠাৎই এই জায়গাটাতে এসে পৌঁছে গেছি। আমি একটা জমিদার ফ্যামিলির বাড়ির মেয়ে ছিলাম এককালে, কিন্তু এখন আর সেসব কিছুই নেই। বাড়িতে বাবা মা দুজনই নেই, সেই কারণে আমি ভাইদের কাছেই থাকি। ভাইরা যে যা নিজে নিজে থাকে,
কিন্তু আমি গান বাজনা করে বেড়াতাম, গান বাজনা আমার ছিল প্রাণ। কিন্তু এখন এমন আমার হয়েছিল যে আমাকে আর বিষ্ণুপুরের কেউ কোনো স্টেজে ডাকে না, কেউ গাইতে দেয় না, কোনো কিছু মানে আমি বাড়ির মধ্যেই যেন ঘুরে থাকতাম আর নিজে নিজে অনুভব করতাম জীবনের মানে কি। আমি জীবনটা আমার শেষই হয়ে গেল, আমি না পারলাম জীবনে দাঁড়াতে, না পারলাম কোনো কিছু করতে। হঠাৎ এই হসলার ছবিগুলো আমি সব জায়গাতে দেখতাম, তখন ভাবতাম হসলাটা কি, হসলা জিনিসটা কি। কিন্তু আমার বড় ভাই এবং ভাই বোনেরা ওরা এখানে যুক্ত ছিল। একদিন কথায় কথায় বললো যে তুই তো ওইখানে যোগ দিতে পারিস, ওখানে ওরা ফোন শেখায়, নানা রকম প্রোগ্রাম হয়। একদিন ফোনের মাধ্যমে ফোনেতে দেখলাম যে ওদের বড়দিনের নাচ গান সবকিছু হচ্ছে, আমারই বন্ধুরা সব দেখছি সেখানে তারা ড্যান্স করছে আর করছে। আমি তখন বললাম যে এখানে যুক্ত হলে তো আমি এদের সঙ্গে বেশ মিশতে পারবো, সবকিছু করতে পারবো। করে আমিও ওই 20-21 সালেতে যুক্ত হয়েছি। এবং এখানে এসে যে গান টানগুলো আমি নিজে হারমোনিয়ামের মাধ্যমে গাইতাম করতাম, খালি গলায় গান করবো কোনোদিন ভাবতেই পারিনি। আমার চিরদিনই আমি তানপুরা আর ইয়েতে গিয়েছি, বড় বড় জায়গাতেও গিয়েছি। এখানে এসে আমার যেন সাহসটা হলো, নতুন জীবন খুঁজে পেলাম, সাহস, বাঁচার একটা নতুন ইচ্ছা জীবন খুঁজে তৈরি হলো। পেলাম এবং সাহস হলো। আমি মানে স্টেজে যাওয়ার আগে আমি 10 বার ভাবতাম, ভয় হতো যে এই বোধহয় ভুলে গেলাম। একটা ঘরোয়া পরিবেশ আপনি হ্যাঁ, পেয়েছেন। ঘরোয়া পরিবেশ পেলাম। তাহলে হ্যাঁ, একটা গান একটু যদি দু এক ক্লিপ শোনান তাহলে ভালো হয়। আমি ওই শ্রদ্ধারই গানে একটা হ্যাঁ, শোনান। আমি দিদিকে অনুরোধ করব, আমাদের শ্রদ্ধার একটা থিম সং আছে, এই থিম সংটি লিখেছেন আমাদেরই সদস্য স্যার, আমাদের রামশঙ্কর গোস্বামী স্যার। আর এই যে গানটি তার যে সুর দিয়েছেন উনি থাকেন আমাদের ধানবাদে, আমাদের মিতা সরকার ম্যাডাম। হ্যাঁ, উনি এটা সুর দিয়ে দিয়েছেন। আর আমি দিদিকে অনুরোধ করব ওই থিম সংটা আপনার গলায় আজকে একটু গান। আচ্ছা, আমি এটা 4 লাইন আপনার দিকে শুনেছি। সুন্দরী আমি শ্রদ্ধা বনতা, অনন্ত আনন্দদায়িকা। সুন্দরী আমি শ্রদ্ধা বনতা, অনন্ত আনন্দদায়িকা। আমার পরশে জেগে ওঠে প্রাণ, অবহেলায় আমি করি নির্বাণ। আমার পরশে জেগে ওঠে প্রাণ, অবহেলায় আমি করি নির্বাণ। আমি শ্রদ্ধা, আমি শ্রদ্ধা, হসলা আমি দুহিতা। খুব সুন্দর, ওনাকে আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার সুন্দর কণ্ঠের জন্য। এবং আরেকটি সংস্থা আমি প্রথমে বলতে ভুলে গেছি যে হসলার সাথে আরেকটি সংস্থা নিবিড়ভাবে যুক্ত, সেটা হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা সম্পর্কে আমরা জানতে চাইব। তো আমি এখন এই মুহূর্তে আমি এই হসলার যিনি মূল প্রতিষ্ঠাতা মাননীয় শান্তনু বাবুর কাছে আমি কিছু জানতে চাই, বা আমি আপনাদেরকে জানাতে চাই যে শান্তনুবাবু, আপনি এই যে হসলা, এই যে বয়স্ক প্রবীণ নাগরিকদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা, এটা আপনার কিভাবে মাথায় এলো? খুবই ভালো প্রশ্ন স্যার। তো চিন্তা ভাবনা এসেছে যখন আমি মুম্বাইতে MBA পড়ছিলাম, তখন মা বাবা বাড়িতে একাকি ছিলেন আর কি। তো তখন এটা সালটা হচ্ছে আপনার ধরুন 2017-18, তখন থেকে ভাবনা চিন্তা শুরু হয়। তখন আমি দেখতাম যে আমার বাবা আর্মিতে ছিলেন, মা যথেষ্ট কর্মঠ, তবুও রেয়ার কেসে এমন হতো যেখানে মা সামান্য একটা ওষুধ আনার জন্য পুরো পরমুখাপেক্ষী এবং পেতেন না অনেক সময়। প্রায়োরিটি মানে ইউথ আড্ডা দিচ্ছে, অথচ প্রায়োরিটি হিসেবে সিনিয়র সিটিজেনদের ধরছে না। এবারটা তখনই যদি এরকম হয়, এখন কেমন অবস্থা হবে? তো এটার থেকেই চিন্তা ভাবনা আসে। এবং কোভিড পিরিয়ডও আমি দেখেছি বেশ কয়েকজন আত্মীয় যাদের টাকার অভাব ছিল না, কিন্তু অভাব ছিল হচ্ছে সঙ্গীত। তো আমি দেখেছি তারা, মানে আমার একজন ক্লোজ আত্মীয় দিল্লিতে থাকতেন, প্রবীণ মানুষ, তিনি মারা গেলেন সঙ্গীর অভাবে, টাকার বিন্দু মাত্র অভাব ছিল না। তখন আমি দেখলাম যে আমার মা বাবার যদি এই অসুবিধা হয়, প্রত্যেক মা বাবারই এই অসুবিধা হবে। তো সেখান থেকে হসলা এবং ঈশ্বরের আশীর্বাদে হসলা চলছে। এবং বিশ্বাস করবেন না, জবের থেকে হসলা চিন্তা ভাবনা, MBA এর সেই রুমে রাত্রেবেলায় বসে যখন স্টার্ট আপ আইডিয়া ভাবছি, প্রথম থেকে নামটা স্ট্রাইক করলো হসলা। তারপরে যখন আমি কর্পোরেটের জব থেকে এই স্টার্ট আপ জগতে, NGO জগতে এলাম, এই নামটা নিয়ে আমরা শুরু করলাম। তো অনেকেই জিজ্ঞেস করেন যে হসলা নাম কেন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে চলছে, হসলাটা বাঙালি নাম হতে পারতো।
কথা হচ্ছে যে আমাদের লক্ষ্য তো সর্বভারতীয়, আমাদের লক্ষ্য হচ্ছে যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সমস্ত শহরের মধ্যে ছড়িয়ে পড়া। যেখানে সর্বভারতীয় সেখানে হিন্দিটা সহজবোধ্য হবে। এবং প্রবীণ মানুষদের কিসের অভাব হয়? আপনার মা বাবা, আমার মা বাবা, দাদু ঠাকুমাদের কিসের অভাব? সাহসের অভাব। জীবনে সব করেছেন, কিন্তু শেষ বয়সে এসে যখন শরীর দুর্বল, মন দুর্বল, ভালনারেবল ফেজ, তখনই ছেলেমেয়েরা বা জামাই বৌমারা তাদেরকে প্রায়োরিটি বানায় না। তাহলে যখন যেটার অভাব হচ্ছে, সাহসের অভাব হচ্ছে, মনের জোরের অভাব হচ্ছে, তাই সেটাই আমরা পূরণ করছি। তাই এই নাম হসলা। এবং আপনি ঠিকই বলেছেন যে শ্রদ্ধা বলেও আমাদের একটি সংস্থা আছে, তো শ্রদ্ধারও পথ চলা হসলার সাথেই। তো এইভাবেই হসলার চিন্তা ভাবনা এসেছিল। আমার বাড়িতে বলে না, চ্যারিটি বিগিনস এট হোম। বাড়িতেই দেখলাম অসুবিধে, তখন বাড়ির সমস্যাটা দেখলাম, আরো বাড়িতে আরো খারাপ পরিমাণেও সেই সমস্যাটা আছে, তখন সেখান থেকে হসলার পথ চলা শুরু হয়েছিল। শান্তনুবাবু প্রকৃতপক্ষে একজন প্রবীণ নাগরিকের যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা, একাকিত্ব, সেটাকে উনি যথেষ্টভাবে অনুভব করেছেন বলেই আজকে এই ধরনের একটা সংস্থা তৈরি করার চিন্তাভাবনা হয়েছে। এবং আজকে সেটা এত বড়ভাবে, এত খুব কম সময়ের মধ্যে খুব দারুণভাবে প্রস্ফুটিত হয়েছে। সেজন্য ওনাকে খুবই আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যখন প্রথম শুরু করলেন তখন তো একটা নতুন একটা সাবজেক্ট, যেখানে নতুনকে মানুষকে বলা, তাদেরকে সদস্য সংগ্রহ করা, এটা একটা খুব টাফ বিষয় বলে মনে হয়। বা কোথায় করবেন সেখানে একটা স্থান তৈরি করা, সেইভাবে কিছু করে তার একটু অভিজ্ঞতা একটু যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই খুবই ভালো একটা প্রশ্ন এটা। তার কারণ এই যে স্টার্ট আপ দুনিয়া বা এনজিও দুনিয়াতে মানুষ আজকাল ভাবে যে কোনো মানুষ যখন কোনো ভালো কাজ করছে কি স্বার্থে করছে, এই প্রশ্নটা চলে আসে। তো সেই হেজিটেশনটা কাটানো খুব মুশকিল। তবে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেছে, যেহেতু স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব জন্মগ্রহণ করে ওই ধরনের দুর্দান্ত কাজ করে গেছেন, যে স্ট্রাগল উনি ফেস করেছেন, তাও সেই মোটিভেশন ছিল। প্রচন্ড ফেলিয়ার এসছে, এখনো আসছে, আমার মনে হয় সেই জন্যই আমি শিওর যে সাকসেসফুল হচ্ছে এবং হবে। তো মানুষজনকে বোঝানো কঠিন, তবে লেগে থাকলে পার্সিভিয়ারেন্স, যেটা আমরা বলি, যে আন্তরিকতা দিয়ে, বিবেকানন্দ নিজেও বলেছেন যে হৃদয় দিয়ে সবকিছু জয় করা যায়। তো সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রবীণদেরকে এটাই বলছি যে আপনারা পরিষেবা নিন, যদি পছন্দ হয়, যদি মনে হয় আপনার ছেলে মেয়ে যদি কাছে থাকতো, যে যত্নটা করতো, যে আদরটা করতো, যে অ্যাটেনশনটা দিত, সেটা যদি হসলা দিচ্ছে, তাহলে হসলার পরিষেবা নিন না, বিনামূল্যেই নিন। বেশ কিছু আমাদের পরিষেবা বিনামূল্যে আছে এবং শ্রদ্ধা তো কমপ্লিটলি বিনামূল্যে। তো হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, বোঝানো কঠিন, কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং ঈশ্বর একটা শক্তি দিচ্ছে। যত এই পথে এগিয়ে যাচ্ছি, আমাদের মেম্বাররাও এগ্রি করবেন যে আধ্যাত্মিক একটা শক্তি আমাদের সকলের মধ্যে বিরাজ করছে, এবং সেটা আমরা এখন উপলব্ধি করতে পেরেছি হসলার স্পিরিচুয়াল ডিসকাশনগুলোর মাধ্যমে। অর্থাৎ লক্ষ্য যদি স্থির থাকে এবং উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে কিন্তু যে কোনো বড় কাজই আমরা করতে পারি। এটাই কিন্তু তার উদাহরণ, শান্তনুবাবু সেটা করে দেখিয়েছেন। তো প্রথমে যখন করলেন তখন প্রথম কত সদস্য ছিল এবং এখন সেটা মানে কতজন মোটামুটি সদস্য আছে আপনার সংস্থাতে? আমাদের প্রথম অনুষ্ঠান হয়েছিল ডিসেম্বর 2021-এ, মানে পোড়ামাটির হাটে প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স আমাদের হয়েছিল। সেখান থেকে আমাদের সদস্য গ্রহণ করা শুরু হয়। আমরা খুবই কনসাস ছিলাম একটা ব্যাপারে, যে আমরা খুব বেশি সদস্য নেবো না, কারণ আমাদের পরিষেবা হচ্ছে যে কোনো প্রবীণের জন্য, যে কোনো প্রবীণ, তার জন্য মেম্বারশিপ লাগবে না। যে আমাদের ম্যাক্সিমাম পরিষেবা হচ্ছে সকল প্রবীণদের জন্য। কিছু মেম্বারদের জন্য এডিশনাল পরিষেবা, যেমন বাড়ি বাড়ি প্রতি সপ্তাহে গিয়ে ওনাদের খোঁজ খবর নেওয়া, ওনাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকা। তো যেহেতু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, তা আমরা এটুকু জানতাম যে এমন কোনো মেম্বার সংখ্যা করবো না যেটা আমরা সামলাতে পারবো না। ঈশ্বরের আশীর্বাদে এখন আমাদের অপারেশন শুরু চলছে। বিষ্ণুপুরে শুরু করেছিলাম, যেহেতু আমার জন্মভূমি। তারপরে বাঁকুড়া, বর্ধমান, ব্যাঙ্গালোর, কলকাতা, নয়ডা, দুর্গাপুর, পুরুলিয়া, এই এতগুলি শহরে, এবং প্রায় প্রতিটা শহরেই আমাদের 100-র উপরে আমাদের মেম্বার সংখ্যা আছে। এবং আরো বেশি, তার থেকে প্রায় 10 টাইমস বেশি প্রবীণ মানুষ সেই শহরে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। তার মেম্বার মানে হচ্ছে একটা অথরিটি, একটা প্রিভিলেজ। তারা আমাদের, এই যারা আছেন এখানে, তারা আমাদের ডিসিশন মেকিং ও পার্ট হন। তাদের প্রতি আমাদের অ্যাডিশনাল কর্তব্য চলে আসে। তাই জন্য মেম্বার সংখ্যাটা আমাদের কাছে প্যারামিটার নয়, আমাদের হচ্ছে যে কতজন প্রবীণকে পরিষেবা দিতে পারছে। তো সেদিক থেকে আমরা এতগুলো শহরে প্রচুর প্রবীণের সাথে যুক্ত আছি। এবং যেমন আগামীকালই বর্ধমানে একটা আমাদের ইভেন্ট আছে, যখন আমরা কথা বলছি আর কি। তো হ্যাঁ, মেম্বার কাউন্ট বাড়ছে এবং ধীরে ধীরে বাড়বে। তবে আমরা সজাগ থাকছি যে এমন মানে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এটা আমরা একটু সজাগ আছি। তো এখন আমি শান্তনুবাবু খুব দ্রুত এগিয়ে চলেছেন, ওনার খুব দ্রুত সাফল্য কামনা করি এবং হসলা এবং শ্রদ্ধার। তো এখন আমি আবার ফিরে আসছি আমাদের সুনীত বাবুর কাছে। তো আপনি তো অনেকদিন আছেন এই সংস্থার সাথে, এখানে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয় যদি সংক্ষেপে বলেন, মানে এখানে কি কি কার্য আপনারা করেন বা অনুষ্ঠান করেন? দেখুন, মানে শ্রদ্ধা এবং হোসলা মেনলি যে বয়স্কদের মনের কথা শোনা, তাদের একাকিত্ব দূর হওয়া। প্রথমে আমাদের সকালবেলায় যেটা,
সে ডেলি যোগা এটা দিয়ে শুরু হয়। তারপর সারাদিন প্রাত্যহিক প্রতিদিন তার একটা রুটিন থাকে। আমাদের নতুন সংযোজন হচ্ছে হোসলা রেডিও। সেই হোসলা রেডিওর মাধ্যমে আমরা গানে গানে তোমার মনে, সেখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তাদের যে মনে, তাদের যে ছোটবেলার ফেলে আসার গল্প, তাদের অনুভূতি, তাদের সেই সব গানে গানে মনের যে গল্প সেটা বলতে পারছেন এবং গান করার সুযোগ পাচ্ছেন। রেডিওর মাধ্যমে আরও নিউজ অ্যাঙ্কারিং তারা করতে পারছেন। আর যেটা মনে হয় প্রতি বৃহস্পতিবারে হয় আধ্যাত্মিক পাঠচক্র, সেটাকে তো ভীষণভাবে আকর্ষণ করে প্রত্যেকটা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন। শুধু বিষ্ণুপুর শহর নয়, আমাদের অনলাইনে আমি প্রত্যেকদিন দেখেছি প্রচুর প্রচুর মানুষ আমাদের রামকৃষ্ণ কথামৃত পাঠ হয়, গীতা পাঠ হয়, হ্যাঁ, উপনিষদের পাঠ হয় এবং প্রত্যেক দিন এভরি ডে যখন মানুষ শুতে যাবেন 9:30 থেকে একটা আধ্যাত্মিক আলোচনা হয়। সেই আধ্যাত্মিক আলোচনায় যারা রামকৃষ্ণ মিশনের মহারাজ আসেন তাদের, অথবা চিন্ময়ানন্দ মহারাজ আসেন, তাদের যে বাণী, তাদের যে উপদেশ, সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হয়। তারপরে আরও যেটা হয় যে হেলথ কেয়ার, জরুরি মানুষদের কোনো প্রয়োজনে যে কোনো সময় 24 ঘন্টা হোসলা রেডি আপনাকে পরিষেবা দেওয়ার জন্য। আমরা যে কোনো সমস্যা ওনারা সেটাকে মিটাবার চেষ্টা করেন। আরেকটা সবচেয়ে বিরাট আমাদের সাফল্যের দিক, আমরা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছি তারা ইন্টারনেটের সাথে এবং মোবাইল পরিষেবার সাথে আমরা পরিচিত ছিলাম না। আমাদের প্রত্যেকটি সদস্য আজকে মোবাইল পরিষেবার সাথে এবং ইন্টারনেটের সাথে তারা ওয়াকিবল হয়েছেন এবং তারা অনলাইনে নিজেরাই বসে তারা অর্ডার দিতে পারছেন, জিনিসপত্র নিতে পারছেন। এবং এটা শুধু নয়, তার সাথে সাথে তাদেরকেও শিক্ষা দেওয়া হয়েছে এবং তারা যথেষ্ট সচেতন তাদের সাইবার ক্রাইম, যে যাতে সে কোনোভাবেই যেন এইখানে ইন্টারনেট করতে যে কোনোভাবেই যেন না মানে কোনো অপরাধ চক্রের ফেসাদে পড়ে। সেটা এক কথায় আপ টু ডেট, হ্যাঁ, হোসলা করেছে। হ্যাঁ, এবং বয়স্কদের তাদের এক কথা বলা মনের ভিতরে তাদের যে মানে ড্রিম, স্বপ্ন ছিল, আজকে কাজ করতে করতে সংসার ছেলে মেয়েকে মানুষ করতে করতে সে সময়ই পায়নি। এখন বৃদ্ধ বয়সে সে বড় একাকিত্ব বোধ করছে, তার ছেলেরা কেউ বাইরে আছেন, তাদেরকে সঙ্গ দেওয়ার কেউ নাই। আজকে হোসলায় আমরা যারা আছি তারা প্রত্যেকের একটা কি মানে ভাই বোনের মতো সম্পর্ক গড়ে উঠেছে। তাদের যে কোনো প্রয়োজনে ফোন করছে, তাদের ভিতরে নিজেদের ভিতরে একটা আলাপ আলোচনা চলছে যে সমস্ত তারা এই যে ছোটোখাটো যে ত্রুটিগুলো সেগুলোতে মিটিয়ে দিচ্ছে। আমাদের হঠাৎ এমন সদস্য আছেন যে হঠাৎ আজকে ডাক্তার দেখাবার প্রয়োজন, তখন আমাদের হোসলাকে বলছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা, কোন ডাক্তার বেটার হবে। এই রিসেন্ট আমাদের একজন প্রবীণ সদস্যা, তিনি বাইরে গেছিলেন, বাড়িতে এসে দেখছেন মনে হচ্ছে যে যেন কেউ বাড়িতে কোনো একটা দুষ্টু লোক, ছেঁচড়া চোর ঢুকেছে। সঙ্গে সঙ্গে হোসলাকে ফোন করে, হোসলা তাড়াতাড়ি যে তার মনের ভিতরে সাহস যায়, পুলিশকে ফোন করে এবং যেটুকু করার কর্তব্য করে। বিপদে প্রয়োজনে আমরা হোস্টেল কাছ থেকে সহযোগিতা পাই। যেহেতু এখানে অনেকে একসাথে আছে, পরিবার একটা খুব ফ্র্যাঙ্কলি পরিবার যাকে বলে, সেখানে কিন্তু মানে কোনো কার্পণ্য নেই, কোনো সবাই মানে হৃদয় দিয়ে এগিয়ে আছে এবং সব আধ্যাত্মিক দিকটা একটা বিশাল দিক। আর কি বলবো, এবং আমাদের আরেকটা সবচেয়ে কি জানেন তো, এই হোসলা এবং শ্রদ্ধা এর ভিতরে কোনো রাজনীতি রং নেই, যেটা প্রত্যেক মানুষের কাছে বিরাট গ্রহণযোগ্যতা আছে, যে কোনো ধরনের কোনো কালার নেই। হোসলা একটা ব্র্যান্ড, একটা নাম হোসলা মানেই, এবং এখন মানে সত্যি কথা আধ্যাত্মিকতার জগতে
হোসলা একটা বিরাট নাম। অর্থাৎ আমরা হোসলাতে আমরা বলে না বিবেকানন্দে বা আমাদের গীতাতে যে আছে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, আমরা এই তিনটে যোগই আমরা এখানে উপলব্ধি করতে পারছি এবং তার মধ্যে থেকে আমরা থাকতে পেরে আমাদের জীবনকে অনেক অনুভব এবং কি বলবো মানে আরো সমৃদ্ধ করতে পারছি। তো আমি আমাদের আইডিয়াই ছিল না। তো এবার আমি ম্যাডামের কাছে আমি একটু জানবো যে এই যে এখনকার দিনে যত ইয়ং জেনারেশন বা দেখুন আমরা বয়স্করা তো সারা জীবন ফ্যামিলির জন্য অনেক সবসময় সারা জীবনটা নিজেদের জীবনকে উৎসর্গ করেছি, সমাজের জন্য কাজ করেছি, কিন্তু আমরা যদি বৃদ্ধ বয়সে এতটুকু যদি সহানুভূতি না পাই তাহলে মানে এটা যে একটা ট্রেন্ড হয়ে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে সেই কষ্টটা প্রবীণদের যে কষ্টটা হয় সেটুকু একটু বলুন। আর হচ্ছে একটু যুব সমাজ বা ইয়ং জেনারেশনের প্রতি একটু বার্তা দিন যে তারা যেন একটু মানে এইটুকু একটু সচেতন হয় আর কি। যুব সমাজকে একটা কথাই বলার যে স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে চলবে। স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ বোস এই দুজনের আদর্শ নিয়ে চললে আমাদের আজকের যে যুব সমাজ এত অধঃপতনে যেত না। এবং যেভাবে তারা হারিয়ে যাচ্ছে তাতে ওদেরকে এই ইয়েতে আনা সবচেয়ে বড়। অর্থাৎ যুব সমাজ এখন নিজেই বিভ্রান্ত, দিশেহারা, কোথায় যাবে সেটা তো বটেই। তারপরে তার কি বাবা মাকে দেখবে, হ্যাঁ এইটা একটা বিষয়। আর বাবা মা যেন এখন চক্ষুষু হয়ে গেছে সকলের কাছে, তারাও তো বাবা মা হবে হলেও সেটা চিন্তা করে না। ভাবে যে আমার ছেলে বড় হয়ে আমাদের দেখবে করবে, এই কথাটা ভাবে। অর্থাৎ ভোগবাদী একটা ট্রেন্ড আমাদের এসছে যে আমরা ভোগ করবো, আমরা অত সব ওটা মূল্যবোধের একটা নৈতিকতার একটা অবক্ষয় এসেছে। হ্যাঁ, যাই হোক, এবার আমি আমাদের সময় খুব একটা বেশি নেই, তো আমরা সংক্ষেপেই আলোচনা করছি সবকিছু। আপনারা হসলার সাথে যুক্ত হলে আপনারা আরো জানতে পারবেন। তো হসলার সাথে আরেকটি অঙ্গাঙ্গী ভাবে জড়িত আরেকটি সংস্থা রয়েছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা কি ধরনের কাজ করে সেজন্য সেই সম্পর্কে আমি শান্তনুবাবুর কাছে কিছু জানতে চাইছি। নিশ্চয়ই স্যার, বলছি আমি। তার আগে আপনি যেটা সুনীত স্যারকে জিজ্ঞেস হসলা পরিষেবা, তো সংক্ষেপে এক লাইনে বলতে গেলে সিনিয়র সিটিজেনদের যে কোনো প্রয়োজনে পরিষেবা দেওয়া হচ্ছে হসলা। এবার আমাদের জীবনে না 4টে পিলার থাকে, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল। আপনি ফিজিক্যাল বলতে যোগা, তার মধ্যে আরো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো, গেম করানো হয় আমাদের মাঝে, আউটডোর গেম করানো হয়, মেমোরি গেম করানো হয়। ইমোশনাল বলতে ওই যে ইমোশনাল ওয়েলবিং, বাড়িতে গিয়ে কথাবার্তা বলা, তাদের মন খারাপ হলে তাদের কাউন্সিলিং করানো হয়, প্রফেশনাল কাউন্সিলিং করানো হয় আমাদের মেম্বারদের বিনামূল্যে, এবং একটা নমিনাল কস্ট নিয়ে বাকি সদস্যদেরও বিভিন্ন শহরের মানুষদের কাউন্সিলিং করা হয়। আচ্ছা, এবার হলো মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্যই আমাদের একটা যে কমিউনিটি ডেভেলপমেন্ট, এটা অ্যাকচুয়ালি জাপানি কনসেপ্ট, ইকিগাই বলে একটা কনসেপ্ট আছে। আমাদের বিভিন্ন যোগা থেরাপি গুলো যেগুলো আমরা করাই, বেশ কিছু জাপানিজ থেরাপি, ওয়েস্টার্ন থেরাপি থেকে এসছে, এগুলো মেন্টালের দিক হয়ে গেল। তো ওই যে ডেলি রুটিন একটা যেটা বলছিলেন শুনেছে সেটা আছে, এবং স্পিরিচুয়াল, আমাদের স্পিরিচুয়ালি রামকৃষ্ণ মিশন বা চিন্ময় মিশনের মহারাজ থেকে শুরু করে নিজেরাও অনেকটা আধ্যাত্মিক সাধ্যায় করার চেষ্টা করছি। এটা হলো হজলার প্রোগ্রাম প্রতিদিন থাকে, ডেলি রুটিন মতো আছে। এবার আসছে শ্রদ্ধার পথ চলা শুরু হয়েছিল হজলার মাধ্যমেই ফেব্রুয়ারি 2022-এ, যেখানে তখন এসডিপিও সাহেব ছিলেন আমাদের কুতুবুদ্দিন সাহেব। তিনি আমরা ভাবিনি হজলা শুরু করার সময় যে এই ধরনের একটা সমস্যা প্রবীণদের হতে পারে। 2023 সালে হয়েছিল, 22/2/2023। হ্যাঁ, মানে থট প্রসেসটা শুরু হয়েছিল 22-এ, অ্যাকচুয়াল রেজিস্ট্রেশন হয়, এনজিও রেজিস্ট্রেশন শ্রদ্ধার হয় 23-এ। তো কুতুবুদ্দিন সাহেব বলেন, আমাদের বিষ্ণুপুরী, নাম বলছি না, একজন প্রবীণ মানুষ, সম্ভ্রান্ত সচ্ছল পরিবার, তার ছেলে মেয়েরাও সচ্ছল, তারা নাকি বাবার গায়ে হাত তুলছে, একটা ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে। একটা ডোমেস্টিক অ্যাবিউজ যে হতে পারে এটা আমার ধারণাতেই ছিল না। তো সেখান থেকে শ্রদ্ধার পথ চলা শুরু হয়। শ্রদ্ধার কাজ হচ্ছে বিনামূল্যে প্রবীণদের যে কোনো ধরনের অ্যাবিউজ, ফিজিক্যাল অ্যাবিউজ হোক, মেন্টাল অ্যাবিউজ হোক, ইমোশনাল অ্যাবিউজ হোক, নেগলেক্ট, সব থেকে বেশি হচ্ছে নেগলেক্ট। ওয়েস্ট বেঙ্গল কেন, যে কোনো রাজ্যেই 10% অফ এল্ডারলি হচ্ছে অ্যাবিউজড। তো সেরকম অ্যাবিউজ যারা হয় তাদের বাড়িতে গিয়ে ফলো আপ করা, তাদেরকে বোঝানো যে জিনিসটা কি হচ্ছে, তাদের ছেলে মেয়েদের সাথে কথা বলা, কারণ দু তরফের স্টোরি থাকে, এক তরফের স্টোরি শুনে কাউন্সেলিং হতে পারে না। তো সেই প্রফেশনাল কাউন্সিলার আছে, আমি নিজেও প্রফেশনাল কাউন্সিলিং করি, আমাদের প্রেসিডেন্ট, শ্রদ্ধা প্রেসিডেন্ট যিনি, তিনিও কাউন্সিলিং করেন, আরো অনেক কাউন্সিলার আমাদের আছেন। তো বিনামূল্যে করা হয়, রেগুলার বেসিসে ফলো আপ করা হয় এই সমস্যাটার সমাধান হলো কিনা, এবং যদি সমাধান না হয় বোঝানোর পরেও আইনি সচেতনতা আমাদের শিবির করা হয়েছে, আইনি হেল্প লোক আদালতের মাধ্যমে, ডিএলএস এর মাধ্যমে, বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট পুলিশের মাধ্যমে একটা কোলাবোরেশন আমাদের হয়েছিল, সেটা এখনো আছে। যে কোনো জায়গায় ডিস্ট্রিক্ট পুলিশের মাধ্যমে আমরা কেসগুলো সমাধান করি, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তখন। তো এই যে অ্যাপ্রোচটা, যেটা আপনি একটু আগে জিজ্ঞাসা করছিলেন ম্যাডামকে, যে যুব সমাজের সমস্যাটা কি, যুব সমাজের কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদের সমাজে ওভারঅল আমরা শুধু নিজের নিয়ে ভাবতে শিখে গেছি।
এটাই সমস্যা, যে মূল্যবোধটা এত ডাউন হয়ে গেছে যে উপনিষদের একটা কথা আছে খুব সুন্দর, যে বাসুদৈবা কুটুম্বকম, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি এন্ড দ্যাট ইজ মাই ফ্যামিলি। এই যে অন্যের বাবা মাকেও নিজের বাবা মায়ের মতো, অন্যের দাদু দিদাকে নিজের দাদু দিদার মতো যে সেবা করার চেষ্টা। আপনি একটা কথা বললেন সহানুভূতি, সহানুভূতি কথাটার থেকে আরো দামি কথা, আরো স্ট্রং কথা হচ্ছে সহমর্মিতা। সহানুভূতি কি, আমি এই যে ভিখারিকে দান করলাম, সহানুভূতি দয়ার পাত্র হিসেবে। কিন্তু আমি যদি তার থেকে জানার চেষ্টা করি তোমার কি সত্যি দরকার ছিল টাকাটা, তোমার একটা গায়ের চাদরের দরকার ছিল, বা তোমার গায়ের চাদর দরকার নেই, সোয়েটার দরকার, তার কথাটা বুঝিয়ে তাকে পরিষেবা দেওয়া, এটা হজলা করে, এটা শ্রদ্ধা করে। এবং আমরা শ্রদ্ধাতে, এটা তো মূল কাজ বললাম, আরো অন্যান্য কাজ আছে। লেপ্রসি কলোনি, কুষ্ঠ কলোনিতে গিয়ে, বৃদ্ধাশ্রমে গিয়ে, আদিবাসী গ্রাম, পুরুলিয়ার আদিবাসী গ্রাম যেখানে সবর গোষ্ঠী, যেখানে সাহায্য কিছু কিছু অংশে সরকারি সাহায্য পৌঁছায় না, সেই সব গ্রামে গিয়ে আমরা বস্ত্র বিতরণ, তাদেরকে বিনামূল্যে ঔষধ পরিষেবা দেওয়া, সমস্ত কিছু আমরা করার চেষ্টা করি। এছাড়াও শ্রদ্ধা এনজিওর মাধ্যমে যদি দেখা হয়, নেটে যদি কোনো নিপীড়িত মানুষ থাকেন তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়। এবং অনেকের যে হোম আছে তাদের সাথেও আমাদের কোলাবোরেশন আছে। আমরা চেষ্টা করছি যাতে করে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, কারণ সে তার জীবনের মূল্যবান সময়টা একটা বাড়িতে কাটালো, হঠাৎ করে গৃহহীন হচ্ছে কিভাবে, কেন সে গৃহহীন হবে, কেন তাকে আমি বৃদ্ধাশ্রমের অ্যান্টি না, বৃদ্ধাশ্রম অনেক বেনিফিট আছে। আমি বলছি সে যদি নিজের বাড়িতে থেকে পরিষেবা পায়, একাকিত্বে। এই কিছুক্ষণ আগে আমাকে যে কল এসেছিল কলকাতা থেকে, কলকাতার পাটুলি থেকে, যা বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন, যথেষ্ট মানে আইটিতে কাজ করতেন, বয়স্ক মানুষ, 61 ইয়ার্স। আমি বললাম আপনি এখন বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন কেন, আমরা তো বাড়ি আছে নিজে। সমস্যা কি, একাকিত্ব। আমায় কে দেখবে, আমার শরীর খারাপ হলে কে করবে। তো এমার্জেন্সি সাপোর্ট আমাদের একটা ক্রুশিয়াল সার্ভিস, যে কোনো শহরে আমরা সেটা করার চেষ্টা করি। এবং আমাদের একটা বলে রাখি, হসলা এবং শ্রদ্ধা প্যান ইন্ডিয়া, মানে অল ইন্ডিয়া বিভিন্ন শহরে ভলেন্টিয়ার্স আছেন। বারাণসী, মুম্বাই, দিল্লি, বিভিন্ন শহরে আমাদের ভলেন্টিয়ার্স আছেন। এবং তাদেরকেও আমরা ভ্যালু এডুকেশন দিচ্ছি। তাদেরকেও তার ডেভেলপমেন্টের কাজ করে, কেউ মানে কোডিং এর কাজ করে, আর কেউ হচ্ছে নন কোডিং কাজ, যে কারোর কাউন্সেলিং করে দিল, কাউকে হেল্প করে দিল, কারোর সাথে কথা বললো। এরকম আমাদের 100-র উপরে প্রায় ভলেন্টিয়ার আছে বিভিন্ন শহরে। এরকম ভাবে আমরা ছোট সংস্থা, কিন্তু আমাদের ভিশন বড়। এরকম ভাবে আমরা চাইছি হসলা এবং শ্রদ্ধা হাতে হাত ধরে, প্রবীণ মানুষদের হাত ধরে, যাতে আমাদের পরবর্তী মানে আমাদের বৃদ্ধাবস্থা যেন দুর্বিষহ না হয়। আমরা এক্ষেত্রে বোধহয় 24টা কেসে সফল হয়েছি। হ্যাঁ। যে আমরা যে তাদের সামাজিক যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা থেকে তাদেরকে মানে সমাজের মূল স্রোতে যে কোনো কেস না করে সেগুলোকে মানে meet up করা গেছে। আলাপ আলোচনার মাধ্যমে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা শ্রদ্ধাটা খুবই একটা গুরুত্বপূর্ণ যেটা আলোচনা থেকে বেরিয়ে এলো। তো আমরা যদি কোনোভাবেই, আমরা যারা অনুষ্ঠান দেখছি, আমরা যদি এরকম কোনো খোঁজ পাই, বা আমাদের পাড়াতে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা কোনো অসহায় বা নিপীড়িত হচ্ছে, বা কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যার সঙ্গে তারা যুদ্ধ করছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু শ্রদ্ধার সাথে যোগাযোগ করতে পারি। অবশ্যই শ্রদ্ধা গিয়ে সেখানে যোগাযোগ করে তার সেই সমস্যা মেটানো অবশ্যই। একদমই স্যার, একটা পয়েন্ট যে ডোমেস্টিক অ্যাবিউজের রুট কজটা কি, আমরা এটা নিয়েও কাজ করেছি। আমাদের একটা ইন্টারন্যাশনাল সংস্থা আছে, ইউনাইটেড নেশনস এর নাম আমরা সবাই শুনেছি, তার আন্ডারেই INPEA বলে একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য প্রিভেনশন অফ এল্ডারলি অ্যাবিউজ। আমাদের মতো ছোট সংস্থার কাজ দেখে তারা অভিভূত হয়ে আমাদের সাথে কোলাবোরেশন করেছেন, যাদের মিটিং এ যেখানে অন্যান্য দেশের প্রতিনিধিরা আছেন আমাদেরকে ইনভাইট করেছেন, আমরা সেখানে বলেছি আমরা কিভাবে কাজ করি। তো রুট কজ ফাইন্ডিং আমরা দেখলাম যে ড্রাগ অ্যাবিউজ, যদি কোনো বাড়িতে কোনো ছেলে বা মেয়ে ড্রাগ নিচ্ছেন, তার বাড়িতে ডোমেস্টিক অ্যাবিউজ বাবা মায়ের উপরে হবেই হবে। কারণ ড্রাগের ধরনটাই এরকম, দিক জ্ঞান শূন্য, টাকা বেশি লাগবে, বাবা মায়ের কথা শুনছে না, বাবা মায়ের তার কথা মানছে না। এসব মিলে আমরা নবজীবন ফাউন্ডেশনের সাথে একটা কোলাবোরেশনে আছি, যেখানে ওদের সাথে আমরা মাসে একটা করে, এবং এখন আরো রেগুলার করে দিয়েছি আমরা, সেটাকে কাউন্সেলিং করা হয়। তো এটাও একটা আমাদের শ্রদ্ধার প্রজেক্টের মধ্যে আছে। এছাড়াও আমাদের আরো অনেক প্রজেক্ট চলছে, কম্পেনিয়নশিপ প্রজেক্ট, কর্পোরেট প্যারেন্টাল কেয়ার প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট আমরা হসলা শ্রদ্ধার মাধ্যমে করছি। পরবর্তী অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই সেটা আলোচনা করতে পারি। হ্যাঁ, তো আমরা অনুষ্ঠানে প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমরা মোটামুটি অনেকটাই আরো জানার বিষয় ছিল, কিন্তু আমাদের সময়ের অভাবে হয়তো আর কভার করা সম্ভব হচ্ছে না। তো আপনারা সুনীতবাবুর কাছে অনেকদিন আছেন, তো কিভাবে প্রশাসন বা অন্যান্য কোনো সংস্থা বা সমাজের কাছ থেকে কিভাবে আপনার মানে সহযোগিতা বা মানে সাপোর্ট পাচ্ছেন আর কি? হ্যাঁ, প্রশাসন আমাদেরকে সাহায্য করেন। তো আমাদের এই শ্রদ্ধা, আমার যেটুকু মনে হয়েছে, ওরা অনেকেই শ্রদ্ধা নামটা শুনেছে, হোসলা নামটা শুনে, হোসলার অফিস একটা আছে, কিন্তু হোসলার সাথে যে শ্রদ্ধা যুক্ত সেটা হয়তো অনেকেই জানেন না, কিন্তু জানে যে এখানে গেলে আমরা সমস্যার সমাধান পাব। তো প্রশাসন যদি আমাদেরকে একটুখানি সাহায্য করেন, আমাদের সেই আর্থিক সামর্থ্য এখনো আমাদের নেই যে আমরা কোথাও একটা স্থায়ী ঠিকানা
যে একটা এমন একটা জায়গা যেখানে মানুষ তার মনের দুঃখের কথা, যে সে কোনো এই যে যেটা বললেন স্যার, যে তাকে সামাজিকভাবে নির্যাতন হচ্ছে কিংবা নির্যাতিত হচ্ছেন, তার মনের কথাগুলো খুলে বলবে, সেরকম যদি একটা জাস্ট আমাদের অফিস কাউন্সিলিং এর জন্য এমনি কাউন্সিলিং একটা যদি অফিসের প্রশাসন থেকে আমাদের করে দেয়, তাহলে আমরা খুবই উপকৃত হব। আজকে চ্যানেলের মাধ্যমে আমি এই প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে আমাদের দয়া করে যদি এইরকম ছোট্ট একটু কোথাও এই শ্রদ্ধা এনজিওর জন্য, তার কাউন্সিলিংয়ের জন্য, পরিষেবা দেওয়ার জন্য যদি কোথাও ব্যবস্থা করে দেন, আমাদের শ্রদ্ধা এনজিও থেকে বহু মানুষকে সেবা করতে পারবো। তাদের যে এই সামাজিক যে বিভিন্ন কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়েন, মানে কি বলবো, তারা অ্যাবিউজ, মানে কি বলবো, তারা যে পরিত্যক্ত হন এবং তাদের পিতামাতাকে অনেকে তার ছেলে মেয়ে নির্যাতন করছে, বাবা মা এসে বলতে পারছেন না, হ্যাঁ, সেই কথাগুলো, মনের কথাগুলো যদি আমাদের একটা ওই প্রতিষ্ঠানের মাধ্যমে মনের খোলাখুলি বলতে পারেন, কাউন্সিলিং, এবং আমরা কাউন্সিলিং করতে পারি, আমাদের খুব সুবিধা হবে। সহযোগিতা করছেন, কিন্তু অবশ্যই করছেন। আমাদের এখন কাউন্সিলিং রুম আছে নিজস্ব, কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা মেন্টাল হেলথ যে একটা কনসার্ন ওয়ার্ল্ড লেভেলে, ইন্ডিয়াতেও, তো সেখানে বিষ্ণুপুরের বুকে প্রথমবার হবে যে মেন্টাল হেলথের জন্য একটা কাউন্সিলিং রুম মেন রোডের উপরে যদি করা হয়, প্রশাসনিক উদ্যোগই হোক, সেখানে আমরা ফ্রি অফ কস্টে সার্ভিস দেবো, কাউন্সিলিং করবো, এই একটা বার্তা সুনীল স্যার দিতে চাইলেন। তবে প্রশাসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, এমএলএ স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার, এসডিও সাহেব, এসডিপিও সাহেব, কিন্তু বললাম যে প্রশাসনের সাথেই আমাদের একটা কোলাবোরেশন ছিল, পিপিপি প্রজেক্ট ছিল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট ছিল। তো সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমরা পাবো, কারণ ভালো কাজে ভালো মানুষের সাথে থাকেন আমরা জানি। তবে একটা কাউন্সিলিং রুমের প্রয়োজন নিঃসন্দেহে আলাদাভাবে ডেডিকেটেড, সেটাই সুনীল স্যার বলার চেষ্টা করলেন। তাহলে আমাদের এখন মূল যে প্রয়োজন সেটা হচ্ছে কাউন্সিলিং রুম, যদি আমরা প্রশাসনের কাছ থেকে, সরকারের কাছ থেকে যদি পাই, তাহলে আরো ভালোভাবে কাজটাকে আরো মসৃণ হবে। এই সংস্থাটি শুধুমাত্র সামাজিক সংস্থা নয়, মানে সামাজিক যে সমস্যাগুলি সেগুলি সমাধান করার চেষ্টা করে না, এমনকি মানুষের মানসিক যে সমস্যাগুলো সেগুলোও কিন্তু এই যে কাউন্সিলিং এর মাধ্যমে মানুষের যে অসুস্থতা সেগুলোও কিন্তু অনেকটা কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে এসে গেছি। তো হোসলা এবং শ্রদ্ধার পক্ষ থেকে ওনারা এসছেন আমাদের স্টুডিওতে এবং আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আগামী দিনে এই হোসলা আরো এবং শ্রদ্ধা সংস্থা দুটি খুব আরো বড়ভাবে গোটা পৃথিবীতে তারা এই কাজ করুক এবং সমাজের সমস্ত মানুষের সহযোগিতা নিয়ে তারা এগিয়ে চলুক, এই বার্তা নিই। এবং আগামী দিনে আপনারা যারা আছেন, যারা সিনিয়র সিটিজেন, অবশ্যই হোসলা এবং শ্রদ্ধার সাথে যুক্ত হলে উপকৃত হবেন, এই বলে। আর আমাদের যারা উপস্থিত রয়েছেন, মাননীয় শান্তনুবাবু, দীপান্বিতা ম্যাডাম এবং সুনীত বাবুকে আমাদের সায়েন্স স্টুডিওর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। সালবিয়ালের সবুজ ঢাল, ধানের গমকে টাল মাটাল, সালবিয়ালের সবুজ ঢাল, ধানের গমকে টাল মাটাল। মন্দিরময় বিষ্ণুপুর তোমারে কুলিয়া করিতে চাই, মন্দিরময় বিষ্ণুপুর তোমারে কুলিয়া করিতে চাই। হোসলা তোমার ধরবে হাত, অশোক সিঁদুর রক্তদান, হোসলা তোমার ধরবে হাত, অশোক সিঁদুর রক্তদান।
গান পাগলের কারখানায়। অর্জন হবে বর্ষণ হবে গান পাগলের কারখানায়। আমরা গাইব একতার গান বিষ্ণুপুরের রাখতে মান, আমরা গাইব একতার গান বিষ্ণুপুরের রাখতে মান। মশলা তোমার ধরবে হাত, অশোক শিমুল রক্তলাল, মশলা তোমার ধরবে হাত, অশোক শিমুল রক্তলাল। লাল মাটির বিষ্ণুপুর পলাশ শিমুল রক্তলাল, গানের গমর ধামা যাবে, মশলা তোমার ধরবে হাত, মশলা তোমার ধরবে হাত, অশোক শিমুল রক্তলাল, মশলা তোমার ধরবে হাত, অশোক শিমুল রক্তলাল, মশলা তোমার ধরবে হাত, অশোক শিমুল রক্তলাল। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা। বাড়ি পুরনো হোক বা নতুন, সুন্দর করে সাজাতে কার না মন চায়, আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ। আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে। এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল, ফল, ইনডোর আউটডোর পাতাবাহার, লাকি ব্যাম্বু, ব্রাজিলিয়ান লাকি উড, ক্যাকটাস ইত্যাদি। এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টব, গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ। এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে, তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে। আমাদের ঠিকানা মটুকগঞ্জ, থানা গোড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া। সিদ্ধার্থ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের কাছে বা চক বাজার পোস্ট অফিসের বিপরীতে। আমাদের মোবাইল নাম্বার 9641566212।